বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। আপনারা যারা এখানে ধৈর্য সহকারে বসে আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। মানব অধিকার, আমরা কিছু কিছু জায়গায় আমরা দেখি যে পুরুষের অধিকার চাই, নারীর অধিকার চাই। আসলে নারী পুরুষের ভেদাভেদ না করে আমরা সকলে যদি মানুষের অধিকার চাই তাহলে এটাই মনে হয় মানব কল্যাণে সত্যিকারই পাথেয় হয়ে থাকবে। কিন্তু আমরা দেখছি যেটি এই আজকের তারিখটাতে সকল হল রুম বুকিং এবং রাস্তার পাশে থেকে শুরু করে সব জায়গায় শুধু আজকে মানবাধিকারের চর্চা করা হয়েছে। কিন্তু আমি যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছে আপনার ঘরে কি মানবাধিকারের চর্চা করা হয়? সেখানে কি আসলে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে না? সেখানে কি শিশুদের প্রতি নির্যাতন হচ্ছে না? আমরা কি ঘর থেকে কি আমাদের এই অধিকারের সেই নিশ্চয়তাটাকে দিতে পারছি? আসলে এখানে বিষয়টা হচ্ছে গিয়ে কাকের মুখে কমলার মতো। বাংলাদেশের মানুষের মুখে যদি মানবাধিকারের কথা বলা হয়, যখন আমরা সভা সেমিনার করি নিজের কাছে সাই ফিল হয় যে কাকের মুখে কমলা। যেমনটা ধরুন দীর্ঘ 16টি বছর ধরে আপনারা যেটি দেখেছেন এই ফ্যাসিস্ট সরকার আমাদের যে রাজনৈতিক যে অধিকার, রাজনৈতিক যে মানব অধিকার রয়েছে, মানব অধিকার একটি পার্ট, সেখানে আমরা সভা করব, সেমিনার করব, মিছিল করব, আমরা আমাদের বাক স্বাধীনতা সেটিও তারা কেড়ে নিয়েছে। মানব অধিকারের চরমভাবে ভুলণ্ঠিত হয়েছে বাংলাদেশে। সেখানে শুধুমাত্র যে আমরা তা কিন্তু না, এখানে যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন আমরা দেখেছি প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের সাথে কি ঘটনা ঘটেছে, আমরা দেখেছি ফটো সাংবাদিকদের সাথে কি ধরনের অমানবিক আচরণ করা হয়েছে। সর্বশেষ যেটি আপনারা দেখেছেন এই যে গণ অভ্যুত্থান যে আন্দোলন, এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা আমাদেরকে চিনেন, আপনারা দেখেছেন আমার দলের এবং আমাদের শিক্ষার্থীদের উপরে নারী এবং পুরুষ নেই কিভাবে করে তারা নির্যাতন চালিয়েছে। অতএব বাংলাদেশে অ্যাটলিস্ট মানবাধিকারের ছিটে ফোঁটাও আমরা দেখছি না। তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি দিন বদলেছে। যদি কবির ভাষায় বলতে চাই, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। এই পৃথিবীর মানুষ দেখেছে বাংলার স্বাধীনতা এমনি এমনি আসেনি। আমাদের ঘাম, আমাদের জীবন, আমাদের রক্ত, আমাদের সম্ভ্রমের উপরে দাঁড়িয়ে আছে বাংলার স্বাধীনতা। অতএব শকুনদেরকে হুঁশিয়ারি দিয়ে একটি কথা বলতে চাই, সেটি হোক পূর্ব বাংলায় হোক পশ্চিম বাংলায়, শুভেন্দু অধিকারীকে আমরা পরোয়া করে কথা বলি না। আপনারা যদি আমাদেরকে কোনোভাবে শকুনের থাবা আবার দ্বিতীয়বারে দিতে চান, বাংলার বুক থেকে যে দাবানল জ্বলে উঠবে সেটি কষাই খ্যাত মুদি, গেরুয়া মুদি, টেরোরিস্ট মুদিকে আমরা প্রতিহত করে ছাড়ব। আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে আমরা এই দেশকে পরিচালনা করব। তুমি কে হনুমান? তুমি বাংলার বিষয়ে কেন নাক গলাচ্ছ? নাক বেশি গলালে নাক কেটে দিব। সময় এসেছে নাক কেটে দিব। সাধু সাবধান। এই দেশের মানচিত্রকে আর দ্বিতীয়বার, এই দেশের মানবাধিকারকে আর দ্বিতীয়বার আমরা কাউকে লঙ্ঘন করতে দিব না। আকাশ সীমা আমার, সমুদ্র সীমা আমার, স্থলপথ আমার। আমার এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে কাউকে আর এক পাও আমরা কাউকে অবৈধভাবে ব্যবহার করতে দিব না। আমরা সকলে কি পারবো? সকলে কি পারবো? সবাই একসাথে বাংলাদেশকে কি রক্ষা করতে পারবো? সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফাতেমা তাসনিম।
প্রিয় সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত ছাত্র অধিকার, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ, আজকে আমাদের এই প্রোগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এই উপলক্ষে আমরা বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করেছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে এই আলোচনা শুনলেন, তাদেরকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আজকে বেশ কয়েকটি বিষয় আলোচনায় উঠে এসেছে। পৃথিবীর কোনো দেশে এরকম আছে কিনা যে নারী সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে, যে শাসক মানুষের অধিকারকে তোয়াক্কা করে না, যে নেত্রী এদেশের 18 কোটি মানুষের অধিকারকে প্রতি পদে পদে লঙ্ঘন করেছে। আমরা তার নাম দিয়েছিলাম মাদার অফ হিউম্যানিটি। তো আজকে মানবাধিকার দিবসে সেই মাদার অফ হিউম্যানিটিকে বলতে চাই, আপনি এদেশে কখনোই মাদার অফ হিউম্যানিটি ছিলেন না, আপনি ছিলেন মাদার অফ দ্য ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। আপনার হাত ধরে স্বাধীনতার 53 বছর পরে এখানে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, কিন্তু আপনার দল, আপনার চামচা, আপনার যারা তেলবাজ, তারা আপনাকে নাম দিয়েছে মাদার অফ হিউম্যানিটি। আমরা এই উপাধি এই 18 কোটি জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আপনি খুনি শেখ হাসিনা এদেশের জনগণের ভোটাধিকার ধ্বংস করে দিয়েছেন। 3টি নির্বাচনে এদেশের জনগণ কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারে, অথচ আপনি নিজের নাম নিজে ঘোষণা করেছেন আপনি নাকি গণতন্ত্রের মানুষ কন্যা। কত বড় হাস্যকর ঘটনা! পৃথিবীর ইতিহাসে তিনটি ইলেকশনে মানুষের জনগণের ভোটাধিকার লঙ্ঘন করে এমন কোন শাসককে কেউ কি গণতন্ত্রের মানুষ কন্যা বলতে পারে? বলতে পারে না। কিন্তু আমরা দেখেছি আপনি আপনার 16 বছরের অবশাসনে আপনি নিজেকে গণতন্ত্রের মানুষ কন্যা বলে গণতন্ত্র নামক শব্দটিকে আপনি লজ্জা দিয়েছেন। আমরা আজকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ আজকের এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আপনার এই গণতন্ত্রের মানুষ কন্যা উপাধিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আপনি মাঝে মাঝে নির্বাচন আসলে মাথায় পট্টি পরতেন, হেজাব দিতেন, আমাদের তসবিহ গুনতেন। আমাদের হুজুররা আপনার প্রতি কিছু কিছু তেলবাজ হুজুর আপনার নাম দিলেন কি আপনি নাকি কওমি জননী। অথচ 5ই মে শাপলা চত্বরে এদেশের কওমি সন্তানদেরকে আপনি নৃশংসভাবে হত্যা করেছেন, মানবাধিকার চরম লঙ্ঘন করেছেন আপনি সেদিন। আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা এই জেনারেশন উপলব্ধি করেছি যে শাপলা চত্বরে সেদিন রক্তের বন্যা বয়ে গেছিল। সমস্ত লাইট অফ করে দেওয়া হয়েছিল, সমস্ত মিডিয়াকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এরপরে আমরা আজকেও ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি তাদের কাছে আমরা জানতে পেরেছি ওখানকার ভিডিও ছিল, এই কারণে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। হেফাজতের সেই হত্যাকাণ্ড, হেফাজতের সেই কওমি সন্তানদের প্রতি যে আপনি চরম মানবাধিকার লঙ্ঘন করেছেন, এর ফলে কি হলো? কথায় আছে আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। মহান আল্লাহ কিন্তু দেখিয়ে দিয়েছিল যে আজকে এই মানবাধিকার লঙ্ঘনকারী, এই খুনি হাসিনা আপনি কিন্তু এদেশে নাই। তো আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমরা যে কথাটি বলতে চাই, খুনি হাসিনা কতগুলো অর্গান দিয়ে কতগুলো রাষ্ট্রীয় যন্ত্র উনি তৈরি করেছিলেন।
যেগুলোর মাধ্যমে এদেশের সবচেয়ে বেশি হিউম্যান রাইটস ভায়োলেশন করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। তো আমরা আজকে আইনজীবী অধিকার পরিষদ এখানে যারা উপস্থিত আছেন, ম্যাক্সিমাম আইনজীবীরা, বিজ্ঞ আইনজীবীরা এখানে আছেন, যারা ঢাকা বার থেকে এখানে এসেছেন, যারা সুপ্রিম কোর্ট বার থেকে এখানে এসেছেন, অনেক সিনিয়র আইনজীবী এসেছেন। তাদের পক্ষ থেকে আমি আইনজীবী অধিকার পরিষদের একজন সদস্য সচিব হিসেবে জানাতে চাই, এই স্বাধীন বাংলাদেশে মানবাধিকার থাকলে র্যাবের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠান থাকতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আমরা পুলিশে দেখেছি যে যারা কথায় কথায়, আজকে থেকে ঠিক 1 বছর আগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিজয়নগর পানির ট্যাঙ্কির নিচে আমাদের একটা মানববন্ধন হয়েছিল, সেখানে আমি বক্তব্য রেখেছিলাম। তার ওই দিনের ঠিক 1 বছর পরে আজকে বক্তব্য দিচ্ছি। আজকে কত সাহস নিয়ে বক্তব্য দিচ্ছি, আজকে কত উচ্ছ্বাস নিয়ে বক্তব্য দিচ্ছি। কিন্তু সেদিন বক্তব্য দিতে গিয়ে চতুর্দিকে দেখা, আমাদের চারদিকে শুধু দেখতে হতো কখন আমরা গ্রেপ্তার হই। তো মানবাধিকারের কি অবস্থায় দেশে ছিল এটা আপনারা সকলে জানেন, এ নিয়ে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি শুধু একটি কথা বলবো, একটি কষ্টের কথা বলবো, যে বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান করার চেষ্টা হয়েছিল, সেটা হতো জাতীয় মানবাধিকার কমিশন, নাম শুনেছেন? কিন্তু এই কমিশনটি কারা পরিচালিত করে, কাদের নেতৃত্বে পরিচালিত হয়, এর দৃশ্যমান কোনো আমরা কার্যক্রম দেখতে পাই না। তাহলে এই ছোট জগন্নাথ জাতীয় মানবাধিকার কমিশন থাকার দরকারটা কি? আমরা আজকে এই আলোচনা সভার মাধ্যমে জানাতে চাই যে বাংলাদেশের হিউম্যান রাইটসকে আপহোল্ড করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে সত্যিকার অর্থে একটি স্বাধীন অর্গান হিসেবে চালু করা হোক। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে সত্যিকার অর্থে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হোক। আমরা কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যার যার কাজ তারা যেন করতে পারে, এই কারণে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছিল। আমাদের এক বক্তা বলেছে, হাইকোর্ট ডিভিশনে, অ্যাপিলেট ডিভিশনে আতাত করে মামলা পরিচালনা করা হয়। তো এই কারণে কি আমরা রক্ত দিয়েছি? এই কারণে কি এদেশের ছাত্র জনতা 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে? আমরা 5ই আগস্টের পর থেকেই বলতেছি যে যারা শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত 2009 থেকে 5ই আগস্ট পর্যন্ত একজন বিচারপতিও তাদের চেয়ারে বসতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাই তারা গোপনে কাদের সাথে আঘাত করে এখন পর্যন্ত এই বিচার বিভাগ পরিচালনা করছে। আমরা যখন এটা নিয়ে আন্দোলন শুরু করলাম, মাত্র 12 জনকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তারা বলতে চেষ্টা করলো যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নাই, তাহলে বিচারকদের পদচ্যুত করা যাবে কিভাবে? কিন্তু এখন তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে। আপনারা প্রত্যেকে জানেন যে বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজাকে 10 বছর করছে কে? জানেন না আপনারা? সাংবাদিকরা জানেন কিনা? তাহলে সেই বিচারপতি কেন এখন থাকে? আমি কি খালেদা জিয়া দল করি? আমি তো খালেদা জিয়া দল করি না। কিন্তু আমার কাছে খালেদা জিয়ার দল না করলেও আমার কলিজায় আঘাত লাগে যে এইরকম অফিসার যারা করছে তারা এখনো বেঞ্চে বসে আছে। তো আমরা গণ অধিকার পরিষদ, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ এতটুকু বলবো যে রাষ্ট্রের 3টি অঙ্গ, তার মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে বিচার বিভাগ। এই বিচার বিভাগকে যদি আপনারা স্বাধীন মতো চলতে না দেন, তাহলে কোনোদিনও এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, কোনোদিনও এদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না। সংবিধানের যে অধিকারের কথাগুলো বলা হয়েছে, এই সংবিধানের প্রত্যেকটি অধিকারের রক্ষক হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো আমরা এতটুকু বলতে চাই যে গণ অধিকার পরিষদ, আইনজীবী অধিকার পরিষদ যারা অধিকার ভিত্তিক তার নির্ভর রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত করতে চায়, তারা ছাত্র জনতার যে রক্তের
এই বাংলাদেশ নতুন করে গড়বে। এখানে যারাই বাধা হয়ে দাঁড়াবে আমরা মনে করব তারাই ফ্যাসিস্ট শেখ হাসিনা, যারা বাধা দেবে আমরা মনে করব তারাই ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষর। তো সুতরাং আমরা বলতে চাই যে আজকের নতুন বাংলাদেশ গড়ার আমাদের সময় এসেছে। আমরা শুনতেছি সারা বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন হবে, ডাকসু নির্বাচন হবে। আমরা চাই সাধারণ ছাত্রছাত্রীরা নেতৃত্বে আসুক। আমরা এও চাই যে ছাত্র সংসদ নির্বাচনের পরে এই নির্দলীয় সরকারের আমলেই সারা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হোক, ইউপি নির্বাচন, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, প্রত্যেকটি জায়গায় নিরপেক্ষ নির্দলীয় সরকারের আমলে নির্বাচন অনুষ্ঠিত হোক। তাহলে আমরা মনে করি সারা বাংলাদেশে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। আর সংস্কার বিষয়ে একটি কথা বলে শেষ করব যে স্বাধীনতার 53 বছর পরে এখন প্রশ্ন আসতেছে এখন যে আগে সংস্কার নাকি নির্বাচন। আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে শুধুমাত্র নির্বাচনের কারণে এই 2000 শহীদ হয়েছে, 30,000-এর উপরে পঙ্গু হয়েছে। যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানে রক্ত দিয়েছে তারা অবশ্যই এই দেশের পরিবর্তন চায়, অবশ্যই এই দেশের সংস্কার চায়। একটি কথা বলা হয় যে ম্যান্ডেট না থাকলে কিভাবে সংস্কার হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি শুধুমাত্র সংবিধান সংশোধন বাদ দিয়ে রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে প্রত্যেকটি জায়গায় সংস্কারের জন্য আইন করা সম্ভব। আপনারা তো বিজ্ঞ আইনজীবী, সবাই বলেন সম্ভব কিনা? আপনি যদি দুদক সংস্কার করতে চান, দুদকের বিষয়ে একটি অর্ডিন্যান্স জারি করুন, দুদক সংস্কার হয়ে যাবে। আপনি যদি বিচার বিভাগ সংস্কার করতে চান তাহলে বিচারক নিয়োগের জন্য অর্ডিন্যান্স জারি করুন। আপনি যদি আইন কর্মকর্তা নিয়োগ করতে চান আইন কর্মকর্তা নিয়োগের জন্য অর্ডিন্যান্স জারি করুন। এইভাবে প্রত্যেকটি সংস্কারের জায়গায়, ইভেন আপনি যদি গণমাধ্যমে সংস্কার করতে চান গণমাধ্যম সংস্কারের বিষয়ে অর্ডিন্যান্স জারি করুন। অর্ডিন্যান্স জারি করতে সংবিধান লাগবে? অর্ডিন্যান্স জারি করতে কি সংবিধানে